নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি বেঙ্গালুরুর কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে একজন ইয়ং সাইকোলজি স্টুডেন্টের বাগদত্তার মার্ডার হয়। 26 অক্টোবর 2012, 6 মাস ধরে বেকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হরি চিনাপ্পার খুন হয়ে যায়। বেঙ্গালুরুর বানারঘাট্টা ন্যাশনাল পার্কের পাশ থেকে তার দেহ পাওয়া যায়। মৃতদেহ থেকে কোনো রকম আইডেন্টিফিকেশন পাওয়া যায় না, কিন্তু রাজাজিনগর পুলিশ স্টেশনে একটা মিসিং রিপোর্ট নথিভুক্ত হওয়ার কারণে হরির মৃতদেহের শনাক্তকরণ হয়। হরির মা বাবা আর তার বাগদত্তা নিশা রামানাথন হরির দেহ শনাক্ত করে। পোস্টমর্টেম রিপোর্ট বলে যে হরি একদিন আগে অর্থাৎ 2012-র 25 অক্টোবর দুপুর 12টা থেকে 1টার মধ্যে মারা গিয়েছে। মৃত্যুর কারণ বলা হয় স্ট্র্যাঙ্গুলেশন, কিন্তু বডিতে বেন্টিয়াম ফসফেটও পাওয়া যায়। শকিং ব্যাপার হলো যে ঘটনাস্থল থেকে পাওয়া একটা স্টাইরোফোম কাপেও অ্যালকোহলের সঙ্গে বেন্টিয়াম ফসফেটের ট্রেসেস পাওয়া যায়। কেউ হয়তো হরিকে প্রথমে মদের সঙ্গে বেন্টিয়াম ফসফেট গুলে খাইয়ে তারপর তাকে গলা টিপে হত্যা করেছে। পুলিশ হরির সেলফোন পায় না। ফোন রেকর্ড থেকে জানা যায় যে খুনের একদিন আগে সকাল 11:15টায় হরি তার ফিয়ন্সে নিশার সঙ্গে কথা বলেছিল। নিশা খুব সহজ এবং স্বাভাবিকভাবে বলে যে হ্যাঁ, ওর সঙ্গে হরির সকালে কথা হয়েছিল, আর তার ঠিক পরেই সে হরির সঙ্গে 11:30টার সময় কুরানকুন্টি ক্রসিংয়ে দেখা করে। তারপর দুজনে হরির বাইকে করে বানেরঘাট্টা ন্যাশনাল পার্কের কাছে চলে যায়। পুলিশের অবাক লাগে যে নিশা এই কথাটা ওনাদের বা হরির পেরেন্টসদের কেন আগে বলেনি। নিশা জানায় যে হরি ওর সঙ্গে বিয়ে ভেঙে দিতে চাইছিল, আর ওকে এই কথাটা বলার জন্য হরি তাকে বানেরঘাট্টা ন্যাশনাল পার্কে নিয়ে যায়। পুলিশ এবার হরি যেই SMS-টা নিশাকে 1:10 পাঠিয়েছিল সেটার ব্যাপারে জানতে চায়। হরি সেটাতে নিশাকে লিখেছিল, যা হয়েছে ভালো হয়েছে, এবার আমি প্রিয়ার সঙ্গে জীবন কাটানোর জন্য মুক্ত। এবার এই কেসে একটা নতুন নাম উঠে আসে, সেটা প্রিয়া। পোস্টমর্টেম অনুযায়ী হরির মৃত্যু হয় দুপুর 12টা থেকে 1টার মধ্যে, কিন্তু হরির সেলফোন থেকে নিশার কাছে যে SMS-টা এসেছিল সেটা টাইমিং ছিল 1:10, আর সেই সঙ্গে SMS পাঠাবার লোকেশন ছিল বানেরঘাট্টা ন্যাশনাল পার্কে নয়, যেখানে হরির দেহ পাওয়া গিয়েছিল, বরং কুরানকুন্টি ক্রসিংয়ে। পুলিশের মনে হয় এইসব প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে প্রিয়া, কিন্তু ওনারা প্রিয়াকে ট্রেস করতে পারেন না। মনে হয় প্রিয়া যেন একজন কাল্পনিক চরিত্র। হরির কাছের বন্ধুদের মধ্যে প্রিয়া নামে কেউ ছিল না। নিশা ওনাদের জানায় যে সে গত 6 মাস ধরে আন্দাজ করছিল যে হরির সঙ্গে কারো অ্যাফেয়ার চলছে। ও যখন হরির শেষ SMS-টা পায় তখনই নামটাও জানতে পারে। পুলিশ নিশা আর হরির সম্পর্কে তদন্ত করে। জানা যায় যে নিশার সঙ্গে হরির 2010 সালে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলাপ হয়েছিল। অনলাইন রোম্যান্স রিয়েল লাইফেও শুরু হয়ে যায়। 2011 সেপ্টেম্বরে নিশা আর হরির সম্বন্ধ ঠিক হয়, কিন্তু 2012 ফেব্রুয়ারিতে হরি চাকরি চলে যায়। তারপরেই ওদের মধ্যে খুব সমস্যার সৃষ্টি হয়। সাইকোলজির স্টুডেন্ট নিশার কথা অনুযায়ী সে হরির ফ্রেন্ডস বুকের স্ট্যাটাস আপডেট আর কমেন্টস অ্যানালাইজ করত। তার রিডিং ছিল যে হরির কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে। পুলিশ অনেক অনুসন্ধান করে জানতে পারে যে হরির ফ্রেন্ড লিস্টে প্রিয়া নামে একজন আছে, কিন্তু প্রিয়া, যে কিনা একজন ম্যানেজমেন্ট স্টুডেন্ট, সে বলে সে হরিকে চেনে না। পুলিশ তাকে ফ্রেন্ডস বুকে তাদের বন্ধুত্ব করার প্রমাণ দেয়। প্রিয়া ভেবাচাকা খেয়ে বলে যে সে কখনো কখনো অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়, আর হরি তাদের মধ্যে থেকেই হয়তো একজন হতে পারে। সে খুব জোর দিয়ে বলে যে সে হরিকে অনলাইনেও চেনে না। এবার পুলিশের সন্দেহ হয় যে সাইকোলজিতে ডুবে থাকা স্টুডেন্ট নিশা তাদের সঙ্গে হয়তো কোনো মাইন্ড গেম খেলছে। ওনারাও সেলফোন রেকর্ড ট্রেস করেন, আর একটা নাম্বারে ওনাদের দৃষ্টি আটকে যায়। সেটা বেলগাঁওয়ের কোনো এক নাগেশ গৌড়া নামে কারো নাম্বার, নিশা যার সঙ্গে রেগুলার টাচে ছিল। এবার তারপর সাইকোলজির স্টুডেন্ট খুব চালাকি করছে আমাদের সাথে। তুলে আনবো স্যার? নো, আগে নাগেশ গৌড়ার সাথে একটু বোঝাপড়া করে নি, তারপরে এই সাইকোলজিক্যাল খেলার রুলস আমরা বানাবো। বাই মা, বাই সোনা। নাগেশ কোথায়? আপনারা কে? 24 আর 25 অক্টোবর আপনাদের ছেলে নাগেশ বেঙ্গালুরু গেছিল নাকি? আগে হ্যাঁ। কেন? জানি না, বলেছিল জরুরি কাজ আছে। এখন সে কোথায়? কলেজে, মারাঠা কলোনির পাশেই। নাগেশ গৌড়া। আগে হ্যাঁ, কি ব্যাপার? কিছু
কিছু কাজ ছিল স্যার। কি কাজ ছিল? 23 তারিখ সন্ধ্যাবেলা তুমি বেলগাঁও থেকে রানী চন্দ্রমা এক্সপ্রেসে চলো। কোচ A7 বার্থ 33। সকাল 7টা নাগাদ তুমি বেঙ্গালুরু পৌঁছো। 25 অক্টোবরে তুমি বানারঘাটা ন্যাশনাল পার্কের কাছে ছিলে। 24 আর 25 অক্টোবর তুমি হোটেল কৃষ্ণাতে ছিলে, যেটা কোরানকুন্টা ক্রসিং এর কাছে। 24 সকালেই তুমি চেক ইন করো। 25 সন্ধ্যাবেলা তোমার চেক আউট হয়। হোটেল কৃষ্ণা থেকে তুমি বেঙ্গালুরু স্টেশনে পৌঁছাও। তুমি ওখান থেকে রানী চন্দ্রমা এক্সপ্রেস ধরো রাত 9:15টার সময়। কোচ S3 বার্থ 31। সকাল 8:25 নাগাদ তুমি বেলগাঁও পৌঁছাও। এই হলো তোমার বেলগাঁও বেঙ্গালুরু যাত্রা পোস্টমর্টেম রিপোর্ট। এখন তুমি আমাদের বলবে যে 24 আর 25 অক্টোবরে তুমি বেঙ্গালুরুতে কি করছিলে। তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি নাগেশ? আমি তোমার বন্ধু হতে চাই, খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন তুমি আমাদের তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড বলবে। স্যার, নিশা আর এই নাগেশের মধ্যে গভীর বন্ধুত্ব, বা বন্ধুত্বের থেকে বেশি কিছু। এপ্রিল 2012 থেকে ওদের চ্যাটিং চলছে। নাগেশ, নিশা খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সাইকোলজিতে মাস্টার্স করছে আর লোকের সঙ্গে মাইন্ড গেম খেলতে সিদ্ধহস্ত। তোমার হয়তো মনে হচ্ছে যে ও তোমার খুব ঘনিষ্ঠ, কিন্তু আসলে তুমি জেলের প্রায় ভিতরে। ও তোমাকে ইউজ করেছে এই ক্রাইমে। এখন চুপচাপ সবকিছু বলে ফেলো, না হলে পরে আর কিছু বলার মতো অবস্থায় থাকবে না। হরিকে মারতে আমাদের প্ল্যান কাজ করেনি। তখন আমি ওকে গলা টিপে মেরে দিলাম। তাহলে প্ল্যানটা কি ছিল? ওকে বেন্টিয়াম ফসফেট খাইয়ে মারাচ্ছিল। এই প্ল্যানটা নিশার ছিল? হ্যাঁ স্যার। হরির মৃত্যুর সময় ও সেখানে ছিল? হ্যাঁ স্যার, ও ওখানেই ছিল। নিশা 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 নাগেশ, 10 মিনিট হয়ে গেছে, এখনো ও বেঁচে আছে। হয়তো বিষটা ঠিক মতো কাজ করছে না। হরির বাইকটা কোথায়? স্যার ওটা ন্যাশনাল পার্কের কাছে জঙ্গলেই আছে। ক্রাইম সিনে নিয়ে যাও একে। ক্রাইমের সব ডিটেলস স্কেচ করো, বাইক রিট্রিভ করো। আমি নিজে নিশার সাথে ডিল করব। দেখতে চাই ও কি মাইন্ড গেম খেলে এবার। নাগেশ গৌড়া সমস্ত সত্যি ফাঁস করে দিয়েছিল। নিশাই তার বাগদত্তা হরি চিনাপ্পার খুনের সমস্ত প্ল্যান বানিয়েছিল আর নাগেশকে সঙ্গে নিয়েই তার পরিণতি দিয়েছিল। এখন পুলিশকে এই অপরাধের উদ্দেশ্য অর্থাৎ মোটিভ জানাচ্ছিল, কিন্তু পুলিশের কাছে সাইকোলজির স্টুডেন্ট নিশা রামানাথনের মগজে ঢোকা একদমই সহজ ছিল না। হোয়াট ননসেন্স! আপনি বিনা প্রমাণে আমার মেয়ের ওপর দোষারোপ কি করে করতে পারেন? মিস্টার রামনাথন, এই মার্ডার কেসে আপনার মেয়ের সঙ্গী নাগেশ গৌড়া আমাদের কাস্টডিতে আছে। এই খুনটা কেমন করে হয়েছে তার প্রতিটা ডিটেল আছে আমাদের কাছে, কিন্তু কেন করা হয়েছে নো আইডিয়া। তো নাগেশ গড়া বলেছে যে হরিকে আমি খুন করেছি। ইয়েস মিস নিশা। আমি বলছি যে জন এফ কেনেডিকে আপনি মেরেছেন। একই ব্যাপার হলো। আমার এখন হরি সত্যটা জানবার কোনো ইন্টারেস্ট নেই। আমি নিজের টাইম ওয়েস্ট করতে চাই না। আমার কাছে এই চ্যাপ্টারটা এখন ক্লোজড। অ্যাকচুয়ালি
আমি এই চ্যাপ্টারটাকে চিরদিনের মতো ক্লোজ করতে চাই। সেপ্টেম্বর 15, 2012-তে তুমি এই মেসেজ নাগেশ গৌড়ার ফ্রেন্ডস বুকের ইনবক্সে পাঠিয়েছিলে। খুব রিসার্চ করে লিখেছিলে এটা। ট্রুথ সিরামের ব্যাপারে প্রায় সমস্ত তথ্যই তুমি সংগ্রহ করেছিলে। এটাকে ব্যবহার করবার পদ্ধতি জেনেছিলে, রিসার্চ করেছিলে। ইনফ্যাক্ট তুমি তোমার টিচার প্রফেসর বৈদ্যকেও এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, তাই না? নিশা একজন খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ও প্রত্যেকটা থিওরির গভীরে যেতে চায়। আমরা নিশার মস্তিষ্কের একদম ভিতরে পৌঁছাতে চাইছি। ওয়েল, আমি পয়েন্টে আসছি। আমরা সন্দেহ করছি যে নিশার হবু স্বামী হরিকে মার্ডার করবার পিছনে নিশারই হাত আছে। এই ব্যাপারে ওর একজন সঙ্গীও ছিল, নাগেশ গৌড়া। কি বলছেন অফিসার? আমার মনে হয় যে 23 বছর বয়সে নিশা মাইন্ড অ্যানালিসিসের ব্যাপারে খুব প্রাজ্ঞ হতে চাইছিল। সম্ভাবনা অত্যন্ত বেশি যে হরিকেও এই ব্যাপারে সাবজেক্ট বানিয়েছিল। এ কোনো সাধারণ কেস নয় প্রফেসর, যে একটা আশীর্বাদ ভাঙলো আর খুন হয়ে গেল। ও মাই গুডনেস, এই কথাটা আমাকে কেন স্ট্রাইক করলো না? মানে ও হরি ছিল যাকে দিয়ে একটা সত্যি বলাতে চাইছিল। কিরম সত্য সেটা তো বলতে পারবো না, কিন্তু নিশা আমাকে ট্রুথ সেরামের ব্যাপারে অনেক ডিটেলে জিজ্ঞাসা করছিল। বেসিকটা তো তুমি জানো নিশা, যে ট্রুথ সিরাম একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা সাবজেক্টের মধ্যে ইনজেক্ট করা হয় জিজ্ঞাসাবাদের সময় সত্যিটা বলাবার জন্য। কিন্তু হ্যাঁ, এটার জন্য সাবজেক্টের সম্মতি এবং কোর্টের অর্ডারের দরকার হয়। এই কেমিক্যাল কম্পাউন্ড কিভাবে সাবজেক্টকে সত্যিটা বলায়? ট্রুথ সিরামে একটা কেমিক্যাল থাকে যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেসড করে দেয়। আর এটা সেই কারণেই যে সাবজেক্টের কনসিয়াস মাইন্ড হয়ে যায়, কিন্তু সাবজেক্ট নয়। ও নিজের আনকনসিয়াস মাইন্ড থেকে রেসপন্ড করতে থাকে। তাহলে স্যার ট্রুথ সিরাম সত্যি এফেক্টিভ একটা উপায় সত্যিটা বলানোর। কি ব্যাপার নিশা, আজকাল ট্রুথ সিরামের উপর অনেক বেশি রিসার্চ করছো দেখছি। তুমি আবার কাউকে তোমার সাবজেক্ট বানিয়ে নাওনি তো? অফকোর্স নট স্যার, আমি তো বাস স্টাডি করছিলাম। তোমার সাবজেক্ট হরি ছিল। তুমি হরিকে দিয়ে কিছু সত্যি কথা বলাতে চেয়েছিলে। কি সেই সত্যিটা? ওর অ্যাফেয়ার্স। তুমি তোমার সাইকোলজি স্টাডিকে ক্লাসরুমের বাইরে রিয়েল লাইফে অ্যাপ্লাই করছিলে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে তার বক্তব্যকেও এক্সামিন করছিলে। মানুষের লেখা শব্দের পিছনে যে মানসিকতা থাকে তাকে খুঁজতে চাইছিলে। রিডিং বিটুইন দ্য লাইন্স, রাইট? কিন্তু কেউ একটা ছিল যে জানতে পেরেছিল যে তুমি কোনো একটা ব্যাপারে ডিস্টার্বড আছো। কি ছিল সেই কথাটা? হরি। তোমার মতে হরি তোমার সঙ্গে ঠিক কমিউনিকেট করতে পারছিল না। সেই কারণে তুমি আঘাত পাও, রেগে যাও। তারপর তুমি ওর ফ্রেন্ডস বুক আপডেটগুলোকে অ্যানালাইজ করতে শুরু করো। খুব সূক্ষ্মভাবে তুমি ওর প্রতিটা স্টেটাসে, লাইকের, মেসেজের চুল চেরা বিশ্লেষণ করতে থাকো। কিছু মানুষ এটা কেন বোঝে না যে যখন কেউ হতাশা অনুভব করে তাকে বিরক্ত করা উচিত নয়, তাকে একলা ছেড়ে দেওয়া উচিত। এরকম সময় আপনি এটা বুঝতে পারেন যে আপনি ওই মানুষটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন, আর তারপর আপনি এটা উপলব্ধি করেন যে জীবনের কিছু সিদ্ধান্তকে দ্বিতীয়বার ভাবা উচিত। তুমি হরির কমেন্টগুলো রোজ পড়তে, বারবার পড়তে, আর নিজের আপডেটে ওর কমেন্টের জন্য অপেক্ষা করতে। কিছু মানুষ এরকম হয় যারা কখনোই অন দ্য ফেস কিছুই বলে না, কিন্তু অন্য কোনো উপায় নিজেকে এক্সপ্রেস করে। বাট বাই দ্য ওয়ে, সত্যিটা তো বদলায় না। আপনি মিথ্যে বলতে পারেন না, আপনি এই জন্য লুকোতে চান যাতে আপনার চেহারায় সত্যির ঝলকটা না দেখা যায়। তুমি ভাবো তুমি খুব ভালো মাইন্ড অ্যানালিসিস করতে পারো, খুব এক্সপার্ট নাকি তুমি? কিন্তু কেউ একটা ছিল যে তোমার মাইন্ডটাকেও অ্যানালাইজ করেছে। তার নাম নাগেশ গৌড়া। ও বুঝতে পেরেছিল যে তোমার আর তোমার হবু স্বামীর মধ্যে কোনো টেনশন চলছে। ও ফ্রেন্ডস বুকে তোমাদের দুজনের কোল্ড ওয়ারকে ক্যাশ ইন করে, তোমার দিকে জাল ছোড়ে, আর তুমি ফেসে যাও পুরোপুরি। হুক, লাইন অ্যান্ড সিঙ্কার। আমি নিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এপ্রিলে। তুমি কি করে জানতে পারলে যে ওদের রিলেশনশিপে প্রবলেম চলছে? আমি তখন জানতাম না স্যার। আমি তো এটাও জানতাম না যে ও এঙ্গেজড। শুধু ফ্রেন্ডস বুকে ওর আপডেটস পড়তাম
আর বুঝতাম যে শি ইজ রিয়েলি আনস্টেবল, ওর জীবনে আপ ডাউন চলছে, আর স্পেশালি লাভ লাইফ নিয়ে। আর কিছু না স্যার, ফ্রেন্ডস বুকে ওর ফটোগ্রাফটা ভালো লাগে আর খুব ভালো কথাও বলতো, সেই জন্য আমি চান্স নিই, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আর ও অ্যাকসেপ্ট করে নেয়। হ্যাঁ স্যার। নাগেশ খুব ভালোভাবে জানতো তুমি ওর রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে। হি ওয়াজ কোয়াইট শিওর যে তোমাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। ও তোমাকে যেভাবে অ্যানালাইজ করে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। ছিল তুমি কখনোই কারোর সাথে সেরকম করতে পারোনি। হি প্লেড উইথ ইউর মাইন্ড, আর তোমার মনে জায়গা করে নেয়। আপনি বলতে কি চান ইন্সপেক্টর? নাগেশ আমার সাথে গেম খেলেছিল? হ্যালো, নো। আমি নাগেশকে লাইক করতে শুরু করেছিলাম। যেভাবেই আমার আপডেটসগুলোতে কমেন্ট করতো, লাইক করতো, আমার ওকে ভালো লাগতে শুরু করে। এই জন্য আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। ততদিনে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি হরির সঙ্গে নিজের জীবনটা কাটাবো না। হরি আমার জীবনের ক্লোজড চ্যাপ্টার হয়ে গেছিল। আমি শুধু ওকে সারা জীবনের মতো ক্লোজড করতে চেয়েছিলাম। আমি ট্রুথ সিরামের উপর রিসার্চ করেছিলাম। আমি সব কিছু প্ল্যান করেছিলাম ইন্সপেক্টর, সব কিছু। আই লাইক অ্যানালাইজিং হিউম্যান বিহেভিয়ার। ইটস কমপ্লেক্স, দ্যাটস হোয়াট কিপস মি গোয়িং। প্ল্যানিং পুরো আমার ছিল, ওই নাগেশের নয়। সব কিছু আমি ডিসাইড করেছিলাম, কবে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু আমি ডিসাইড করেছিলাম যে 25শে অক্টোবর হরিকে আমি বানেরঘাটা ন্যাশনাল পার্কের কাছে নিয়ে যাব। ভালোই হলো তুমি কিছু বললে। এমনিতে ইনভেস্টিগেশন টেকনিক সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে, তাই সম্ভবত তুমি অ্যারেস্ট হওয়ার আগে এটা হয়তো পড়তে চাইবে। তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট। শেষ পর্যন্ত পুলিশ নিশাকে এনে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে নিশাকে স্বীকার করতেই হতো। আসলেও সৃষ্টি করা পুরো প্ল্যানটা খুবই অদ্ভুত ছিল, শকিং ছিল। আর এই প্ল্যানিং, এই খুনের পিছনে ছিল একটা সাংঘাতিক উদ্দেশ্য। বলা হয় নিজের মনকে মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে দিও না, কিন্তু এই কেসে মস্তিষ্ক মনকে গোলাম বানিয়ে নাচাচ্ছিল। আর এই নাচটা ছিল আসন্ন মৃত্যুর তাণ্ডবের ইঙ্গিত। নিশা, নিশা আমাদের হরির সঙ্গে এরকম কি করে করতে পারে? আমি তো ওদের দুজনের মধ্যে সবসময় ভালোবাসাই দেখেছি। এটা একটা বানানো গল্প, আমি বিশ্বাস করি না। হরির লাশটাকে ফেলে দেওয়ার পর আমরা বাইকটা এখানে লুকিয়ে ফেলি। আর হরিকে তোমরা কোথায় মেরেছিলে? এখান থেকে 2 কিলোমিটার দূরে। নিশার আমি এখানে 24 অক্টোবর এসেছিলাম, আর এই স্পট সিলেক্ট করেছিলাম। আমি হরিকে এই জায়গাটা নিয়ে আসবো। হ্যাঁ, আর তুমি তুমি ওই ঝোপের পেছনে লুকিয়ে থেকো। হ্যাঁ, এটা আমাদের মার্ক, যেটা আমাদের এই জায়গাটা খুঁজে পেতে সাহায্য করবে। এখানে? হ্যাঁ স্যার, আমি এখানেই লুকিয়েছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই এখানেই। ভালো জায়গা না এটা? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ওয়েল, ইটস রিয়েলি নাইস প্লেস নিশা। দাও নিশা, একটা কথা বলবো। আমার তোমার সঙ্গে এইভাবে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সেম হিয়ার। নিশা, সত্যি বলতে গেলে গত কয়েকদিন ধরে আমি সত্যি খুব ডিস্টার্ব ছিলাম।
একদিকে কাজ গেল, আরেকদিকে তোমার নন স্টপ কোয়েশ্চেনিং আমার অ্যাফেয়ার্সগুলো নিয়ে, যেগুলো কখনো কখনো ছিলই না নিশা। পাস্ট ইজ পাস্ট, লিভ ইট। ওর মনে হয়েছিল আমি ওর উপর সন্দেহ করা ছেড়ে দিয়েছি। ও ভেবেছিল ও খুব সহজেই আমাকে বোকা বানাতে পারে। ও কত সহজেই ভেবেছিল যে ওকে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, নর্মালি কথা বলছে, দ্যাট মিন্স আমি ওর অ্যাফেয়ারগুলো ক্ষমা করে দিয়েছি। কিন্তু এরকম ছিল না। ও তো জানতোই না। হরি কার সাথে অ্যাফেয়ার করছিল? এটা জিজ্ঞেস করুন যে কার সাথে করছিল না। প্রিয়া, বিভা, গীতাঞ্জলি, স্মিতা, এই সমস্ত মেয়েরা ওর ফ্রেন্ডসবুক ফ্রেন্ড লিস্টে ছিল। কেন ওসব আলতু ফালতু স্ট্যাটাসকে কমেন্ট আর লাইক করতো? ওর জবলেস সিচুয়েশনে সহানুভূতি জানাতো। কেন ওকে কাঁদ দিত কাঁদার জন্য? সব কিছু দেখেছিলাম আমি। কিন্তু অ্যাফেয়ার্স? কিন্তু ও কি কোনোদিন তোমাকে বলেছে যে ওর অ্যাফেয়ার্স চলছে? বা কেউ বলেছে, দেখেছে, জানতে পেরেছে? পড়েছিলাম ওর মস্তিষ্ক। আমার সামনে এসব বলার সাহস ছিল না ওর। কাওয়ার্ড। হোয়াট ননসেন্স নিশা, এগুলো কি বলছো তুমি? ওরা শুধু আমার অনলাইন ফ্রেন্ডস। ওদেরকে আজ অব্দি আমি চোখেই দেখিনি, ঠিক মতো জানিও না ওদেরকে। ব্লাইন্ডলি লাইক করা, প্রতিটা কমেন্টে হে হে হা হা, ইয়া ইয়া সো সুইট, ও বেবি। আর তুমি বলছো জাস্ট ফ্রেন্ডস? হরি সমস্ত এক্সপ্রেশনের মধ্যে লুকিয়ে থাকা মিনিংটা আমি রিড করতে পারি। ওকে নো নো, ইটস নট ওকে, নট ওকে ফর মি। তুমি তোমার সাইকোলজিক্যাল বুলশিটটা নিজের কাছেই রাখো। এমনিতেই গত 6 মাস ধরে আমার কোনো চাকরি নেই, আর তার উপরে তোমার এই অ্যাফেয়ার্স নিয়ে নন স্টপ বুলশিটিং। মাথা খারাপ করে দিলে তুমি। গোটা পৃথিবী জানে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে। নিজের সমস্ত ইমোশন ফ্ল্যাশ করতে থাকো ওই সমস্ত বন্ধুদের কাছে, কাঁদতে থাকো দিনরাত। আর এসে যায় তোমাকে সহানুভূতি জানানোর জন্য, তোমার কান্না মোছার জন্য, আর না জানি কি কি করার জন্য। ব্লাডি বিচ। নিশা, গ্রো আপ প্লিজ। হরি, এটা ভুলো না যে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি নিশা, আমিও তোমাকে এটাই বলতে চাই যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে তুমি সে সবগুলো ভুলে গেছো যেগুলো আমাদের মধ্যে ছিল আর আছে। কিভাবে আমি তোমার প্রেমে পড়লাম, কিভাবে আমি তোমার ওই সিদ্ধান্তে তোমার পাশে দাঁড়িয়েছিলাম যে আমরা বিয়ে তখনই করব যখন তুমি সিভিল সার্ভিসেসের এক্সামটা পাস করে যাবে। কিন্তু এখন তুমি কি করছো নিশা? আইএএস এর প্রস্তুতি নেওয়ার জায়গায় অনলাইন গোয়েন্দা সেজে নিজের পুরো টাইম আর নিজের পুরো এনার্জি নষ্ট করছো। আমার আর তোমার লাইফটাকে হেল বানাচ্ছ তুমি। ব্রেক অফ করতে চাও? টর্চার করার একটা সীমা আছে নিশা। টর্চার টর্চার টর্চার? ব্লাডি, ও আমাকে টর্চার করছিল। ও ভেবেছিল যে আমি কখনো জানতে পারবো না। নাগেশ স্পট করে ফেলেছিল। ও বুঝে গেছিল যে হরি আমাকে অনলাইন হিউমিলিয়েট করছে, ইগনোর করছে, হার্ট করছে। আমার ফিলিংসের রেসপেক্ট করে নাগেশ। নাগেশের সঙ্গে তোমার দেখা হয় এপ্রিল 2012-তে। শুধু নাগেশ। আর নাগেশ জানতো যে আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ভেতর থেকে ডিপলি। হে নিশা, রিয়েল লাইফে দেখা করতে চাও? বেলগাঁও কাছে ছিল না, ওভারনাইট জার্নি। কিন্তু নাগেশ আসতো আমার জন্য, আমায় বেটার ফিল করানোর জন্য। দেখো নিশা, হতে পারে ও তোমার প্রতি ক্লান্ত হয়ে পড়েছে। তাহলে ও বলে না কেন আমাকে আমার সামনে, আমার ফেসের ওপর? হতে পারে ও তোমার সাথে কোনো মাইন্ড গেম খেলছে, বা এটাও হতে পারে যে হি ওয়ান্টস টু হ্যাভ এ কেক অ্যান্ড ইট টু। হোয়াট ডু ইউ মিন? ও তোমার সাথে ব্রেকআপ করতে চাইছে না, কিন্তু ওর ইন্টারেস্ট কোনো অন্য কারোর সাথে। ইউ মিন টু সে অ্যাফেয়ার? আমাকে না জানিয়ে অন্য কারোর সাথে? ইয়া, ইটস আ পসিবিলিটি। নো, আমি এরকম হতে দেব না। ওকে আমার সামনে আমার ফেসের ওপর সত্যিটা বলতেই হবে। আমি অনেক রাত জেগেছি এটা ভেবে যে হরির মুখ দিয়ে কি করে সত্যিটা বের করব। ট্রুথ সিরামে একটা কেমিক্যাল থাকে যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেসড করে দেয়। তাহলে স্যার ট্রুথ সিরাম সত্যি এফেক্টিভ একটা উপায় সত্যিটা বলানো? ট্রুথ সিরাম? তোমার কোনো ধারণা আছে? এগুলো ক্রিমিনালদের দেওয়া হয়, আর তুমি নিজের ফিয়ান্সের উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছিলে। ক্রিমিনাল কাকে বলে স্যার? যে ক্রাইম করে, রাইট? হরি ক্রাইম করেছিল। হরি আমাকে মিথ্যে কথা বলেছিল, আমার সাথে চিটিং করেছিল।
ওর মাথাটা ক্রিমিনালের মতো হয়ে গেছিল স্যার। রিভার্স, উল্টো। তুমি এখন সাইকোলজির লাইনটাকে ক্রস করে ফেললে। তোমার ভাষা নলেজকে তুমি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইউজ করলে। ইউ আর দ্য ক্রিমিনাল মাইন্ড, ইয়াং লেডি। বেন্টিয়াম ফসফেট কোথায় পেলে? নাগেশ আর আমি কাছাকাছি এসে গেছিলাম, আমাদের মধ্যে ভালোবাসা ডেভেলপ করছিল। নাগেশ, আমি আর একদম সত্যিটা জানতে চাই না। আমি জানতে চাই না যে হরির কার সাথে অ্যাফেয়ার চলছিল, গুড। কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না যে ও আমার সাথে এই হরেবল চিটিং করবে আর এত সহজে ও ছাড়াও পেয়ে যাবে। ও আমাকে বোকা বানিয়েছে নাগেশ। তুমি কি করতে চাইছো নিশা? ওর এটা জানা উচিত যে ও যা করেছে খুব ভুল করেছে। ও ওর মাথা দিয়ে আমার মনের সাথে গেমস খেললো। শুধু এই জন্য? মানে তুমি এতটা সেলফ সেন্টার্ড হতে পারো? তুমি এরকম ভাবলে যে হরির কোনো অ্যাফেয়ার চলছে, এরকম ভাবলে যে তোমাকে রিজেক্ট করা হয়েছে, আর শুধু এই ধারণার বশবর্তী হয়ে তুমি হরিকে মার্ডার করে দিলে? কেউ জিজ্ঞেস করেছিল কেন দরকার? অনেক দূরের দোকান থেকে কিনেছি, একটা ছোট্ট গ্রাম থেকে। দোকানদার জিজ্ঞেস করছিল তো আমি বলে দিয়েছি ইঁদুর মারার জন্য চাই। তুমি একটা অবলা পশুকে মেরে ফেললে শুধু এটা চেক করবার জন্য যে বিষ কাজ করছে কিনা। তুমি জানো নিশা, তোমার ভাবনা, তোমার বিহেভিয়ার কতটা ক্রূর। 10 মিনিটস, মাত্র 10 মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। কিন্তু তুমি ওকে খাওয়াবে কি করে? দেখতে থাকো, কাল দেখা হচ্ছে ন্যাশনাল পার্কের কাছে। হরি ভেবেছিল নিশা ওর সাথে মিটমাট করতে চাইছে, মিস আন্ডারস্ট্যান্ডিং দূর করতে চাইছে। এই ভেবেই হরি নিশার সাথে এখানে এসেছিল। আগে হ্যাঁ স্যার। নিশা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সঙ্গে আজকে এত ভালোভাবে কথা বলছো। কোনো চিৎকার নয়, কোনো অ্যাকিউজিশন নয়। ব্যাস পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ভাবলাম যে একটা নতুন স্টার্ট করা যাক। হরি, অনেকদিন হয়ে গেল আমরা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করিনি। ইউ রাইট নিশা, সত্যি বলতে গেলে আমিও সেটাই চাই। তাহলে ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ন্যাশনাল পার্কের কাছে যাচ্ছি। নো ফোন কলস, নো মেসেজেস। কোথাও শান্তভাবে বসবো, জাস্ট ইউ অ্যান্ড মি। ওকে, ডান। হ্যালো। হ্যাঁ নিশা, ইয়েস হরি। আমি বেরোচ্ছি। আমি তোমার সাথে 10 মিনিটে কোরেনকুন্ডি ক্রসিংয়ে দেখা করছি। তাহলে এটা মিথ্যা ছিল যে হরি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিল? না, সত্যি ছিল। ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে ও আমার সাথে ব্রেকআপ করতে চায়। ওর ফ্রেন্ডসবুক স্ট্যাটাসের সাবটেক্সট বলছিল যে ওই সম্পর্কটা ভাঙতে চায়। শুধু ওর সাহস ছিল না আমাকে এসে ফেস টু ফেস বলার। সেই জন্য তুমি ওকে প্যাচ আপ করবার অজুহাত দিয়ে ডেকে পাঠালে, ওর পার্মানেন্ট প্যাক আপ করিয়ে দিলে। ওকে শিক্ষা তো দেওয়ারই ছিল। কেউ আমার সাথে এরকম মিথ্যে কথা বলতে পারে না, চিটিং করতে পারে না কেউ আমার সাথে এভাবে। নেভার। নিশা, সত্যি বলতে গেলে গত কয়েকদিন ধরে আমি সত্যি খুব ডিস্টার্ব ছিলাম। একদিকে কাজ গেল, আরেকদিকে তোমার নন স্টপ কোয়েশ্চেনিং আমার অ্যাফেয়ার্সগুলো নিয়ে, যেগুলো কখনো কখনো ছিলই না নিশা। পাস্ট ইজ পাস্ট, লিভ ইট। এই ভডকা, কিন্তু যতদূর আমি জানি আমাদের 2.5 বছরের রিলেশনে কখনো আমরা একসাথে বসে ড্রিঙ্ক করিনি, রাইট?
তার মানে তো এটা নয় যে তুমি ড্রিঙ্ক করো না, হ্যাঁ হ্যাঁ অফকোর্স। আর তার মানে এটাও নয় যে আমি জানি না যে তুমি ড্রিঙ্ক করো। কিন্তু কিন্তু তুমি কি করে জানলে যে আমি ড্রিঙ্ক করি? বডি ল্যাঙ্গুয়েজ, মাইন্ড রিডিং, আমি মানুষকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারি হরি। হ্যাঁ আমি জানি। চেস। চেস। ব্যাস এইটুকুই ব্যাপার। হ্যাঁ নিশা, 1 মিনিটে আসছি। হ্যাঁ নিশার সুযোগ পেয়ে গেল হরি ড্রিঙ্কে ওই কেমিক্যালটা মেশানোর। নিশা, নিশা কি হচ্ছে আমার? নিশা, নাগেশ, 10 মিনিট হয়ে গেছে, এখনো বেঁচে আছে। মনে হচ্ছে বিষটা কাজ করছে না। বাইকটাকে লুকিয়ে ফেলতে হবে। চলো। তুমি গ্লাসগুলো তুলে নিয়েছিলে তো? হ্যাঁ, আমি নিজের গ্লাসটা নিয়ে নিয়েছি, আর ওর গ্লাসটা ওখানেই রেখে দিয়েছি, যাতে লোকজন ভাবে যে ও সুইসাইড করেছে। ওকে চলো যাই, চলো চলো। আর তারপর আমরা এখান থেকে কোরানকুন্ডে ক্রসিংয়ে চলে যাই। ওখান থেকে নিশা হরির ফোন থেকে নিজের ফোনে একটা মেসেজ করে, আর সিম কার্ডটা বের করে ওখানেই ফেলে দেয়, আর ফোনটা ওখানে ভেঙে ফেলে। ফোনটা আপনারা ওখানেই পাবেন। আর হরির পার্স আর বাকি কোনো আইডেন্টিফিকেশন? সেগুলো নিশা নিজের সাথেই নিয়ে গিয়েছিল। আমি ওখান থেকে তারপর হোটেলে চলে যাই, আর পরে নিজের বাড়িতে ফিরে যাই। আর তুমি এটা ভাবলে যে তোমার একটা SMS পাঠানোতে একটা নিরাপরাধ মেয়ে ফেসে যাবে আর তুমি বেঁচে যাবে? যে প্ল্যানই হোক না কেন, যতই ফুল প্রুফ হোক না কেন, 1% তো মার্জিন অফ এরর থাকেই স্যার। আপনারা ইনভেস্টিগেশন করেন, জানেন তো এই থিওরিটা। তোমার এই ইনহিউম্যান আর ভয়ঙ্কর প্ল্যান 99.99% ফেল করেছে। 0.1% চান্স ছিল যেটা দিয়ে তুমি নর্মাল লাইফে ফিরতে পারতে, কিন্তু তুমি সেটা নষ্ট করলে। আর সেই চান্স তোমার কাছে ছিল যখন তোমার মনে হয়েছিল যে আর তুমি জানতে চাও না যে হরির কোনো অ্যাফেয়ার আছে কিনা। ওটা একটা সুযোগ ছিল ভিন্ন রাস্তায় যাবার জন্য। ওরও প্রবলেম ছিল নিজের জীবনে, ওর নিজের একটা জীবন ছিল। ট্রুথ সিরাম না নিয়েই আমি একটা সত্যি বলি তোমার ব্যাপারে। সত্যিটা এটাই যে তুমি একটা ভীষণ ফ্রাস্ট্রেটেড আর ইম্যাচিওর 23 বছরের মেয়ে, যে সাইকোলজির ABCDও জানে না। তুমি কিচ্ছু পড়াশোনা করোনি, তুমি কোনো অ্যানালিসিসই পারো না। তুমি ইয়াং জেনারেশনের সেই মিসগাইডেড অংশের প্রতিনিধিত্ব করো যাদের কাছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট করাটাই জীবনের সবচেয়ে বড় কর্তব্য বলে মনে হয়। করুণা হয় আমার তোমাদের জন্য। I pity you. নিজেকে সামলান আপনি, আর
আর মিসেস ওর জীবনের কোনো প্রয়োজনটা কি বাকি রাখিনি স্যার? আমি তো এইটাও জানতাম না যে ওর সাথে হরির কোনো সম্পর্ক আছে। ও যখন আমাকে বলল তখন আমি মেনে নিলাম, তার জন্য বিয়ের ব্যবস্থাও করলাম। ও আমার কাছে যখন যা চেয়েছে তখনই আমি তা মিটিয়ে দিয়েছি। আমি কি দোষ করেছি বলুন? স্যার, এতে আপনার কোনো ফল্ট নেই। এটা আপনার ব্যাড লাগছে আপনার মেয়ের নিজের সাবজেক্ট, নিজের নলেজকে নিয়ে এত অহংকার হয়ে গেছিল যে ওর ন্যায় আর অন্যায়ের মধ্যে সীমারেখাকে দেখতে পাইনি। এতে আপনি কি করতে পারেন? যে কোনো লোককে নিজের স্টাডির সাবজেক্ট করে তুলো না। মানুষের আচরণ তিনটে তত্ত্বের উপর নির্ধারিত: ইচ্ছা, আবেগ আর জ্ঞান। পুলিশ আপাতত চার্জশিট তৈরি করছে। এই কেসটা বেঙ্গালুরু শহরকে নাড়িয়ে রেখে দিয়েছিল, আর সেই সঙ্গে এই কেসটা বেঙ্গালুরুবাসীদের তাদের শহরে ঘটা একটা পুরনো কেসকেও মনে করিয়ে দিয়েছিল, যেখানে একটা মেয়ে তার প্রেমিককে সঙ্গে করে তার বাগদত্তাকে খুন করেছিল। সেই মেয়েটি আর তার প্রেমিক এখন যাবজ্জীবন শাস্তি ভোগ করছে। আর এটাকে একটা অদ্ভুত যোগাযোগ বলা যায় যে এই কেসটায় নিশা তার প্ল্যানকে পরিণতি দেওয়ার জন্য এই পুরো কেসটার ইন্টারনেটে খুব সুন্দরভাবে রিসার্চ করেছিল। প্রথমবারের কেসটায় সেই মেয়েটি যেই ভুলগুলো করেছিল, নিশা সেই সবকিছু অ্যাভয়েড করে আর ভাবে যে সে একটা পারফেক্ট প্ল্যান বানিয়েছে। নিজেকে নিজে এসএমএস পাঠানো নিশার কাছে পুলিশকে হতবাক করার একটা মাস্টার স্ট্রোক ছিল। কিন্তু নিশা এটা ভুলে গিয়েছিল যে সে হয়তো পুরনো কেসটার ভুলগুলো করছে না, কিন্তু তার নিজের ভুলগুলো তো করতেই হতো, কারণ পারফেক্ট ক্রাইম এক্সিস্টই করে না। এরকম নয় যে এই ধরনের ক্রাইম ইন্টারনেট আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি আসার আগে ঘটতই না। এরকম না যে ইন্টারনেট আসার আগে মানুষের বিকৃত বুদ্ধি প্রকাশ পেত না। কিন্তু এই কেসটা শুধু আমাদের শক করে না, বরং হতবাক করে রেখে দেয়। যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করাটা ভীষণই ভালো ব্যাপার, কিন্তু তখনই যখন সেই বিদ্যা, সেই জ্ঞানের ব্যবহার সঠিক কাজে করা হয়। কিন্তু সেই নলেজের সঙ্গে জঘন্য এবং খারাপ এক্সপেরিমেন্ট করা, নিজের সাবজেক্টের সঙ্গে অবসেসড হয়ে যাওয়া খুবই বিপজ্জনক ব্যাপার। তার উপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে যে ফেসলেস, কেয়ারলেস ইন্টারাকশন হয়ে থাকে, সেগুলো বিষয়টা আরো জটিল করে তোলে। প্রত্যেক অনলাইন আচরণকে সব ধরনের ইন্টারপ্রিটেশনের জন্য উন্মুক্ত রেখে দেয়। একজন সাইকোলজির স্টুডেন্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট অ্যানালাইজ করে, মাইন্ড রিডিং করার দাবি করে, আর তাও নিজের লাভ লাইফের ব্যাপারে। এটা একটা ডেঞ্জারাস কম্বিনেশন ছিল, আর খুব সাংঘাতিক প্রমাণিত হলো। নিশার নিজের ডাউট, নিজের ইন্টারপ্রিটেশন, নিজের অহংকার আর নিজেকে রিজেক্টেড ফিল করা। দুর্ভাগ্যবশত এই সব কিছুর মধ্যে নিশা নিজের ফিলিংকে রিড করতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। অন্য কারো কথাকে অ্যানালাইজ করাটা খুব ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে, যখন সেই রিডিং একটা অবসেশন, একটা বিকৃত নেশা হয়ে দাঁড়ায়। হরি একজন ইনোসেন্ট যুবক ছিল, আর তার জব চলে যাওয়ার ফ্রাস্ট্রেশনের কারণে বেশ চিন্তাগ্রস্ত ছিল। হরি অহেতুক সন্দেহের শিকার হয়ে পড়ে এমন একটি মেয়ের, যার মস্তিষ্ক চলে যায় পড়াশোনা থেকে অপরাধের দিকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোলে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থাকবেন। জয় হিন্দ।